সাইড কাটাইতে গিয়ে বাই চান্স কোথাও একটা বাধাই যায়। আরে বাপরে, এ তো রয়্যাল এনফিল্ড। বাহ, প্যান্থার ধর সাতা। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং লঞ্চে যাইবেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখছেন পারাবত বহরের এবং বরিশাল রুটের সবচেয়ে ফুটফুটে এবং বর্তমানে সবচেয়ে নজর কাড়া দুইটা লঞ্চ, পারাবত 12 এবং 18কে। আর এইদিকে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত অ্যাডভেঞ্চার 1। এই তিনটা লঞ্চ অফিসিয়ালি আজকে বরিশাল যাচ্ছে। তো বুঝতেই পারতেছেন এতদিন পরে প্রিয় অ্যাডভেঞ্চার 1 লঞ্চকে পাইলাম। তো কোনো কথা নাই, অ্যাডভেঞ্চার 1 লঞ্চেই বরিশাল যাব আজকে। আর ভায়া লঞ্চ হিসেবে আছে সুন্দরবন 12। তো অ্যাডভেঞ্চার 1 লঞ্চেই আজকে বরিশাল যাওয়ার সিদ্ধান্ত আমি অলরেডি নিয়ে ফেলেছি। কারণ সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এই ঈদের পরবর্তী মানে ঈদ স্পেশাল ট্রিপ শেষ হওয়ার পরেই নাকি অ্যাডভেঞ্চার 1 লঞ্চকে স্ক্র্যাপ করা হবে, মানে কেটে ফেলা হবে। তবে এই খবরটা কতটুকু সত্য সেটা আমি শিওর বলতে পারি না। সোশ্যাল মিডিয়ায় খবরটা আমরা পেয়েছি, ফেসবুকে, ইউটিউবে। তো যদি খবরটা বাস্তব হয় তাহলে আজকের এই ভ্রমণ হবে অ্যাডভেঞ্চার 1-এর সাথে আমাদের সর্বশেষ ভ্রমণ। তো আমরা অ্যাডভেঞ্চার 1 লঞ্চে এখন উঠে পড়ব। এখন ঘড়িতে 8টা বাজে আর আমরা লঞ্চে উঠতেছি। সম্ভবত 8:30টার দিকেই লঞ্চ ছেড়ে দিবে। নিচতলার ফ্রন্ট ডেকে কেবিন বুকিং এবং টিকিট কাটা হচ্ছে। আর এই হচ্ছে নিচতলার ডেক শ্রেণী, বেশ কিছু মালামালও দেখা যাচ্ছে। তো এই দিকটাতে আমরা এখন যাব না, আমরা একটু সোজা উপরে চলে যাব। আর দ্বিতীয় তলার সিঁড়ি হচ্ছে এটা, সুন্দরভাবে লেখা ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার 1। আর এই সিঁড়িগুলো কালো মার্বেল পাথর দিয়ে বাঁধানো আছে। এবং দ্বিতীয় তলায় উঠলে সেখান থেকেও একটা অন্যরকম ডিজাইনে ইউনিক একটা সিঁড়ি এখানে লাগানো। দ্বিতীয় তলার ইন্টেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এবং দুই পাশ থেকে দুটি সিঁড়ি তৃতীয় তলায় উঠে গিয়েছে। আর এই হচ্ছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। তো এইসব জায়গার ডেকোরেশনগুলোও বেশ চমৎকার। তবে আসল কথা হচ্ছে পারাবত 18, পারাবত 12 লাইটিং দেখে যাত্রী সব ওই দিকেই গেছে গা। যাত্রী তেমন এটা দেখতে পাচ্ছেন না আপনারা। আমরা সোজা তৃতীয় তলায় চলে আসলাম। এখানটার ফ্রন্ট সাইডের ডিজাইনটাও খুবই চোখ ধাঁধানো, মচৎকার একদম। লম্বা লম্বা লাইটিং, এই যে পিচ্চিটা বেলুন নিয়ে খেলতেছে মচৎকার জায়গায়। এখানে অ্যাডভেঞ্চার 1 এবং অ্যাডভেঞ্চার 9 এই দুই লঞ্চের যাতায়াতের জন্য আপনাদেরকে অ্যাডভেঞ্চার অ্যাপস এবং তাদের নাম্বার দেওয়া আছে। এখান থেকে স্ক্যান করে তাদের অ্যাপে ঢুকতে পারেন এবং তাদের নাম্বার থেকে তাদের কাছে কল করে কেবিন বুকিং করতে পারেন। এই সুযোগ সুবিধার জন্য তারা এখানে লাগিয়ে রেখেছে এই নম্বর। আর এদিক থেকে এখন সুন্দরবন 12 ভায়া লঞ্চ সে ছেড়ে যাবে। আর এই লঞ্চটা 8টা 8:30টার দিকে ছেড়ে যায়। এখন 8:15 বাজে। আস্তে আস্তে ব্যাক গিয়ারে যাচ্ছে সুন্দরবন 12। এই লঞ্চটি এখান থেকে ছেড়ে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই ঘাটগুলো ধরে এরপরে বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছবে। এই জন্যই এটাকে ভায়া লঞ্চ বলা হয়। এবং বরিশাল ঘাটে যাত্রী নামিয়ে সে চলে যাবে দপদপিয়া, ঝালকাঠির উদ্দেশ্যে। আমি এখন পর্যন্ত এই সুন্দরবন 12 লঞ্চে ভ্রমণ করি নাই। তো আপনাদের মধ্যে কার কেমন ভ্রমণ অভিজ্ঞতা আছে এই লঞ্চে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা ট্রলারে করে কিছু যাত্রী এই লঞ্চে ওঠার জন্য দ্রুত যাচ্ছে। এরা এই লঞ্চ ফেল করেছে বলতে গেলে। তো এখন গিয়ে লঞ্চটাকে ধরবে। আর এরা সম্ভবত ঝালকাঠির যাত্রী, কারণ বরিশালের যাত্রী হলে আর দৌড়ে গিয়ে এই লঞ্চ ধরতো না। তো এরা কিন্তু ট্রলারে করে গিয়ে লঞ্চকে পাকড়াও করতে পারলো। আর ওই দিক থেকে দেখতে পাচ্ছেন ইলিশার এমভি দোয়েল পাখি 10 লঞ্চ ঢাকায় প্রবেশ করেছে। আর এদিক থেকে যাচ্ছে এমভি সুন্দরবন 12 এবং যে ট্রলারটি যাত্রী নিয়ে গিয়েছিল সেটিও কিন্তু যাত্রী উঠিয়ে দিয়ে ফিরে আসতেছে। দর্শক, এই মুহূর্তে আমরা অ্যাডভেঞ্চার 1 লঞ্চের ছাদে একদম পেছনে আছি। দেখতে পাচ্ছেন সাইলেন্সার ফানেল এবং সাইলেন্সার। আর এই হচ্ছে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট এবং পারাবত 18 লঞ্চকে দেখা যাচ্ছে গোল্ডেন কালারের বাতি লাগানো। তো ইতিমধ্যে আমাদের অ্যাডভেঞ্চার 1 লঞ্চের ডান পাশের ইঞ্জিন স্টার্ট করে দিল।
এবং বাম পাশের ইঞ্জিনেরও আওয়াজ পাওয়া যাচ্ছে। স্টার্ট হয়ে গেছে অলরেডি এবং দেখতে পাচ্ছেন একদম কয়েক কেজি পরিমাণ ধোঁয়া বের হয়ে গেল। আর আজকে আমাদের অ্যাডভেঞ্চার এক লঞ্চ ফার্স্ট ট্রিপ হিসেবে ঘাট ত্যাগ করবে। তার মানে আমাদের অ্যাডভেঞ্চার একই আগে ছাড়বে, এরপরে পারাবত 18, এরপরে পারাবত 12 সিরিয়ালে ঘাট ত্যাগ করবে। তো যেহেতু অ্যাডভেঞ্চার এক আগে ছেড়ে দিবে, যার কারণে পারাবত লঞ্চের সাথে সাক্ষাৎ নাও হতে পারে। তারপরেও বলা যায় না কখন কে কী করে ফেলে। আর পারাবত 18 দেখা যাক কি হয়, সবসময় দুর্বল ভাবা ঠিক না। এদিক থেকে পুবালি 12 লঞ্চ পটুয়াখালীর উদ্দেশ্যে যাওয়ার জন্য ঘাট প্লেসে আসতেছে। আর যাত্রীর ব্যাপারটা বলতে গেলে, যে অ্যাডভেঞ্চার লঞ্চে সবসময় টইটুম্বুর যাত্রী থাকতো, পারাবতে উঠতো না, আজকে সম্পূর্ণ ভিন্ন। দেখতে পাচ্ছেন পারাবতের ছাদে এবং দ্বিতীয় তলা, তৃতীয় তলার পেছনের ডেকে সম্পূর্ণ ভরপুর যাত্রী দেখতে পাচ্ছেন। এবং পারাবত 18 লঞ্চের ছাদেও প্রচুর যাত্রী, সেই হিসেবে অ্যাডভেঞ্চারে যাত্রীই নেই বলতে গেলে। এখন প্রায় 9:15 বাজে, আর অ্যাডভেঞ্চার এক অল্প সময়ের মধ্যেই ছেড়ে দিবে। তো এখন আমরা একটু সামনে গিয়ে দেখব কি পরিস্থিতি। চলুন সামনে যাওয়া যাক। তো আমরা সামনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন পারাবত 18 এখনও সিঁড়ি উঠায় নাই। আর যাত্রীদের কথা বলতে গেলে তো আগেই বললাম, প্রচুর যাত্রী উঠেছে পারাবত 18-তে এবং 12-তে। কারণ মানুষ লাক্সারিয়াস সৌন্দর্য চায়, যা বর্তমানে পারাবত 18 এবং পারাবত 12-র মধ্যে আছে। তো চলুন দর্শক, বকবক না করে লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে পরিস্থিতিটা একটু দেখি। লঞ্চ ছাড়ার জন্য যে লাস্ট ট্রিপল সিটি দেওয়া হয়, সেই ট্রিপল হর্ন কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। আবারও ট্রিপল হর্ন দিয়ে এবার কিন্তু অ্যাডভেঞ্চার এক অলরেডি ব্যাক গিয়ারে টান দিয়েছে। আস্তে আস্তে পিছনের দিকে বেরিয়ে যাচ্ছে লঞ্চটি। अरे रुको तो सही, 3 बार दे दिया। বাপরে, কান মনে করেন যে পর্দা পর্দা ফাটাই লাইতেছে, কি একটা অবস্থা। না, আজকে আর সামনে থাকা যাইব না। শুরু করছি কি, এতবার যদি ট্রিপল সিটি দেয়, মানে সামনে তো কিছু মানুষ আছে নাকি। আরে ভাই দেখেন তো, পারাবত 18-তে যাত্রীর সংখ্যা দেখেন, মানে ছাদের উপরে তো ভরসেই কি পরিমাণ যাত্রী ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছে, ভিতরে তো জায়গায় নেই। ওই যে দেখেন, ওই সাইলেন্সার ফানেলের উপরে হলো যাত্রী উঠে বসে রয়েছে। আর অ্যাডভেঞ্চার এক লঞ্চে ছাদের উপরে খুঁজতে 2-4 জন যাত্রী মাত্র। আহা, কারো সময় ভালো যায়, কারো সময় খারাপ যায়, এটাই যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন, অবস্থার পরিবর্তনে অনেক কিছুই ঘটে। তো দেখতে দেখতে পারাবত 18 এবং পারাবত 12 উভয় লঞ্চেই কিন্তু ভিতরেও ভরপুর, ছাদেও ভরপুর যাত্রী। আর আমাদের অ্যাডভেঞ্চার একে বলতে গেলে ওই হিসেবে যাত্রী অনেকটা কম। তারপরেও সময় হয়েছে, ছেড়ে দিয়েছে অ্যাডভেঞ্চার এক। বিদায় সদরঘাট। আর পারাবত 18 এবং 12 হয়তো সাক্ষাৎ হতেও পারে, নাও হতে পারে যাত্রাপথে। আগামীকালকে সকালে তো ইনশাল্লাহ সাক্ষাৎ হবেই। এদিকে অ্যাডভেঞ্চার এক লঞ্চ অনেক দিন পর্যন্ত পড়ে থাকতে থাকতে লঞ্চের অবস্থা খুবই খারাপ, রং অনেক জায়গা থেকে উঠে গিয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন ছাদের উপরের অংশ, বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে জং পড়ে আছে। অথচ এই অ্যাডভেঞ্চার এক লঞ্চকে কিন্তু পারাবত 12 আসার পরে রিবডি করা হয়েছে। তারপরেও দেখুন পারাবত 12 কত নতুন, কত ঝকমকে। আর এদিকে অ্যাডভেঞ্চার এক রং উঠে জং পড়ে গিয়েছে, অথচ কোনো যত্ন নেওয়া হচ্ছে না। আরে যত্ন তো দূরের কথা, উল্টা কেটে কুটে ভাঙ্গারিতে বিক্রি করার চিন্তাভাবনা করা হচ্ছে। 1800 হর্স পাওয়ারের ডাইহার্সো ইঞ্জিনের আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে। এখানে 2 ইঞ্জিনের শক্তিকে একত্রে কাজে লাগিয়ে লঞ্চটাকে ঘোরানো হচ্ছে। আর এই হচ্ছে হাইড্রোলিক শক্তি। এটাকে অন্যান্য ভিডিওতে টেকনোলজি বলে করি। তো এর মাধ্যমেও লঞ্চকে
ঘোরানো হচ্ছে, দেখতে পাচ্ছেন এটাকে একদিকে ঘুরিয়ে রাখা হচ্ছে এবং এটা আস্তে আস্তে কিন্তু ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। মানে লঞ্চ অলরেডি ঘুরে গিয়েছে, তো এটাকে এখন সোজা করা হবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি সোজা করে ফেলা হয়েছে। এর সাথে সংযুক্ত হচ্ছে নিচের পাখা বরাবর পিছনের দুইটা আইল সুকান। তো ওই সুকানকে এর মাধ্যমে ঘোরানো হয়। আর এই হচ্ছে জেনারেটর ইঞ্জিনের সাইলেন্সার। ঠিক ওই পাশে আর একটা আছে, এরকম দুইটা জেনারেটরকে পেছন দিক দিয়ে এভাবে বের করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে মেইন ইঞ্জিনের সাইলেন্সার। সদরঘাট ছেড়ে আমাদের অ্যাডভেঞ্চার 1 লঞ্চ অলরেডি ভালো গতিতে চলতেছে। আপনারা যদি দেখেন এই লঞ্চগুলোকে আমরা কি দ্রুত ক্রস করে যাচ্ছি। এগুলো এখানে থেমে রয়েছে লঞ্চগুলো, বিভিন্ন রুটের উদ্দেশ্যে আগামীকালকে হয়তো সার্ভিসে যাবে। এই লঞ্চগুলোকে আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাডভেঞ্চার 1-এর গতি কী পরিমাণ বর্তমানে। এই লঞ্চগুলোকে কত দ্রুত আমরা ক্রস করে যাচ্ছি। মোটামুটি ভালো গতিতেই চলতেছে অ্যাডভেঞ্চার 1। যদিও আমি প্রায় 2 থেকে আড়াই বছর পরে এই লঞ্চে উঠলাম। রিবডি করে আসার পরে একদিন উঠেছিলাম এবং সেদিনই সুরভি হাটের কাছে ওটি খেয়েছি। আর আমরা ইতিমধ্যে চলে আসলাম পোস্তাগোলা ব্রিজের নিচে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, নদী বাঁচলে বাঁচবে দেশ, ফিরিয়ে আনবো সোনার দেশ। তো অ্যাডভেঞ্চার 1 অনেকদিন পরে আমরা এই লঞ্চে উঠলাম। মাশাআল্লাহ, ইঞ্জিনের আওয়াজ খুব কম হলেও চমৎকার গতিতে এগিয়ে যাচ্ছে লঞ্চটা। আমাদের সম্মিলিত প্রয়াসে নদী দখল ও দূষণ মুক্ত হবে। নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, দেশ বাঁচবে, জাতি বাঁচবে। বাহ, প্যান্থার সাথা কিসের পরে কি লাগায় রাখছে এটা, তেরি কি। যাই হোক, ব্রিজের উপর থেকে গাড়ি যাচ্ছে আর আমরা ব্রিজের নিচ থেকে লঞ্চে করে বরিশাল যাচ্ছি। চমৎকার একটা সৌন্দর্য আমরা উপভোগ করলাম এবং বলতেই হবে অ্যাডভেঞ্চার 1 অনেকদিন পরে লঞ্চটাতে উঠেছি। তো খুব ভালো একটা গতির সাথে কিন্তু লঞ্চটা এগিয়ে যাচ্ছে। আর আকাশ এখনও বেশ মেঘাচ্ছন্ন এবং চাঁদকে অল্প অল্প দেখা যাচ্ছে। তো জানি না রাত্রে বৃষ্টিও হতে পারে। তো অ্যাডভেঞ্চার 1-এর ছাদে বেশি মানুষ নাই, তবে একদম টপ ছাদে, সর্বোচ্চ ছাদের উপরে অল্প জায়গা, সেখানেও বেশ কিছু মানুষ উঠে মজা করতেছে। জানি না এই অ্যাডভেঞ্চার 1 আর কতদিন থাকবে। হতে পারে এই লঞ্চে এটাই আমার সর্বশেষ ভ্রমণ। এরপরে হয়তো আর অ্যাডভেঞ্চার 1-এ ওঠা হবে না। কি একটা অবস্থা! মানে সুরভি 9 লঞ্চকে কাটা হচ্ছে, স্ক্র্যাপ করে ফেলা হচ্ছে, এই খবর শুনেছি, খুব খারাপ লেগেছে। স্ক্র্যাপ করা শুরু হওয়ার পরেও যখন অনেক ভিডিওতে দেখেছি তখনও খারাপ লেগেছে, কিন্তু তার চাইতেও বেশি খারাপ লাগছে যখন শুনলাম যে অ্যাডভেঞ্চার 1-কে স্ক্র্যাপ করা হবে, কেটে ফেলা হবে। এখনও হয়নি, কেটে ফেলা হবে। বিশ্বাস করবেন কি করবেন না জানি না, তবে যখন শুনেছি যে অ্যাডভেঞ্চার 1-কে স্ক্র্যাপ করে ফেলা হবে, কেটে ফেলা হবে, তখনই আমার শরীরে একটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল। শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছিল যে কি শুনলাম। আসলে অ্যাডভেঞ্চার 1-কে অন্য কোনো রুটেও যদি চালানো হয় তাও চালানো হোক, এটাই আশা আমার। অ্যাডভেঞ্চার 1 আমার সর্বকালের সবচেয়ে প্রিয় লঞ্চ একসময় ছিল, এখনও প্রিয় লঞ্চের লিস্টে আছে। এখনও আমি অ্যাডভেঞ্চার 9-এর চেয়ে অ্যাডভেঞ্চার 1-কে ভালোবাসি। কী জন্য এই মহব্বত, কী জন্য এই ভালোবাসা জানি না। তবে এই লঞ্চকে কেটে ফেলা হলে আসলে কি বলবো, দুঃখের কোনো কিছুই বলার নাই, শুধুমাত্র মানে চোখ বন্ধ করে দুঃখ সয়ে যেতে হবে। এখনও কত দুর্দান্ত গতির সাথে সার্ভিস দিচ্ছে লঞ্চটা, কিন্তু যে কোনো কারণেই হোক অ্যাডভেঞ্চার গ্রুপ মাত্র একটা লঞ্চকেই তারা সার্ভিসে রাখতে পারতেছে, আরেকটা লঞ্চকে রাখতে পারতেছে না। তো এভাবে একটা লঞ্চকে রেখে রেখে নষ্ট করার চেয়ে হয়তো তারা প্রথমে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কেউ হয়তো কিনবে না, তাই অবশেষে কেটে ফেলাটাই সিদ্ধান্ত নিয়েছে তারা। তো এই খবরটা সম্পূর্ণ সত্য কিনা সেটা জানি না, এটা আমরা ফেসবুক থেকে জেনেছি, অনেকে ইউটিউব চ্যানেলেও বিষয়টা বলেছে, সেখান থেকে জেনেছি। যখনই কথা উঠলো অ্যাডভেঞ্চার 1-কে কেটে ফেলার ব্যাপারে, তখনই দেখতে পাচ্ছেন সুরভি 9-কে আমরা অতিক্রম করছি। ডকইয়ার্ডে
লঞ্চটাকে কেটে ফেলা হচ্ছে। অলরেডি 4 তলার মাস্টার ব্রিজ কেটে ফেলা হয়েছে এবং 3 তলার মাঝখান থেকে সব কিছু বের করে ফেলা হয়েছে। এখন সাইডের জানালাগুলো কাটা হবে। আর ঠিক এই ডকইয়ার্ডেই আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা 5 লঞ্চকে পুনরায় সার্ভিসে আনার জন্য কাজ শুরু হয়েছে। মানে পুনরায় কাজ শুরু হয়েছে তাকে সার্ভিসে আনার জন্য। দুর্দান্ত গতিতে সদরঘাটের দিকে যাচ্ছে একটি লঞ্চ। এই লঞ্চটার নাম যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নামটা দেখতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে বসুন্ধরা আটা ময়দা সুজির ডিব্বা, এই ডিব্বা তো না সরি গোডাউন। আর এই হচ্ছে দেশের অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল। তো চট্টগ্রাম বন্দরে তো বাহির থেকে আসা মাদার ভেসেল থেকে কন্টেইনার নামানো হয়, তবে লাইটার জাহাজে করে এখানে এনেও কন্টেইনার নামানো হয় এবং এটা খুবই সুবিধাজনক একটা বিষয়। এই যে দেখতে পাচ্ছেন একটা লাইটার জাহাজ, আর এখানে 2টি ক্রেন আছে। আর চট্টগ্রাম থেকে ট্রাকে করে কন্টেইনার আদান প্রদান করাটা খুবই কষ্টকর বিষয়, এজন্য দেশের ভিতরে এই টার্মিনাল করা হয়েছে। আর ঢাকার কন্টেইনারগুলোকে জাহাজে করে এখানে নিয়ে আসা হয়, এটা খুবই সুবিধাজনক বিষয় একটা। আমাদের সামনে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা রেল সেতু। তো আমরা এই সেতুর নিচ দিয়ে অতিক্রম করব এখন। আমরা মুন্সিগঞ্জের প্রায় কাছাকাছি আছি, আর এই মুহূর্তে আমরা একটা লঞ্চকে অতিক্রম করতেছি। তো আজকে কি হইলো জানি না, এই লঞ্চের নামটাও বুঝতে পারতেছি না আমি। আপনারা যারা এই লঞ্চের নাম বুঝতে পারছেন তারা কমেন্টে একটু জানাবেন যে মুন্সিগঞ্জের মোড়ে এসে কোন লঞ্চে আমরা ক্রস করলাম। এবং সামনে দেখতে পাচ্ছেন মুক্তারপুর ব্রিজ। এই ব্রিজের একটা অসাধারণ সৌন্দর্য হচ্ছে রাতের বেলা লাইটগুলো জ্বলে থাকে মাঝ বরাবর, দূর থেকেই দেখে চেনা যায় যে মুক্তারপুর ব্রিজ সামনে আছে। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক করেন নাই ভাই, কিপটামি সিপটামি বাদ দেন, দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিওগুলো কেমন লাগতেছে এবং কী টাইপের ভিডিও আপনারা চান, সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ারও করে দিবেন। আর আপনাদেরকে কিপটা সিপটা বলি, রাগটাগ করেন না তো, আবার রাগ করলে লাভ নাই ভাই। এত কষ্ট করে রাত জেগে ভিডিও করি, আর বিনিময়ে আপনারা একটু খোঁচা মেরে যদি লাইক আর সাবস্ক্রাইব না করতে পারেন তাহলে ভাই আপনারা কিপটা বলা ছাড়া উপায় নাই। তো দেখতে দেখতে আমরা মুক্তারপুর ব্রিজের একদম নিকটে চলে আসলাম। আর আমরা ওই আলোকিত জায়গার থেকে নয়, বরঞ্চ এই পাশের যে খালি জায়গাটা আছে এখান থেকে অতিক্রম করব। সাধারণত এমনটাই হয়, যদি লঞ্চ ঢাকায় প্রবেশ করে সেক্ষেত্রে ওই আলোকিত জায়গা থেকে প্রবেশ করে, আর ঢাকা থেকে বের হওয়ার সময় এই পাশেরটা থেকেই বের হয়। তো আমরা এই পাশ থেকেই যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মুক্তারপুর ব্রিজটা কত চমৎকার, একদম চিকন সুন্দর। তো প্রিয় দর্শক, অলরেডি আমরা মুক্তারপুর ব্রিজ অতিক্রম করে ফেলেছি, আর অল্প সময়ের মধ্যেই মেঘনা নদীতে প্রবেশ করব এবং তখন দেখা যাবে যে নদী অনেক বড়। তো
তো অলরেডি আমরা মেঘনা নদীতে প্রবেশ করেছি এবং এই মুহূর্তে আমরা একটা লঞ্চকে ওভারটেক করতেছি, কিন্তু জায়গাটা এতই অন্ধকার আর আকাশ একদম মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, হয়তো বৃষ্টিও নেমে পড়তে পারে। তো যার কারণে লঞ্চটাও অনেকটা দূরে আছে, তো আমরা ক্যামেরা রেঞ্জে পাচ্ছি না এবং চোখেও পাচ্ছি না যে লঞ্চটার নাম কি, এটা কোন রুটের লঞ্চ। মানে আজকে কেমন যেন কোনো লঞ্চেরই নাম বুঝতে পারতেছি না আমি। তো যদি কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা চলে আসলাম লঞ্চের তৃতীয় তলার ফ্রন্ট সাইডে, যে লঞ্চের আলনি দেখতে পাচ্ছেন আপনারা, এবং এখানে 2-4 জন যাত্রী হাঁটাচলা করতেছে। আর এই সিঁড়ির থেকে সোজা দ্বিতীয় তলায় নেমে যাওয়া যায়। সিঁড়িগুলো সাদা কালো মার্বেল পাথরে বাঁধানো, আর লঞ্চের ডেকে দেখতে পাচ্ছেন মরিচা ধরে গিয়েছে অযত্নে থাকতে থাকতে। আর এইখানের ডেকোরেশন, ইন্টেরিয়র ডিজাইন কিন্তু একদম জোস। দোতলায়ও অল্প কিছু যাত্রী হাঁটাচলা করতেছে, আর উপরের একটা লাইট, মানে একটা সিরিয়ালের লাইট জ্বালানো আছে সৌন্দর্যের জন্য। আর এই হচ্ছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চের ফ্লাড লাইট। এবং আমরা একটু লাইটের ভিতরটা দেখবো আজকে। তো দেখা যাচ্ছে না, ফ্ল্যাশ জ্বালিয়ে নেই। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে তারমার দিয়ে বানানো একটা লাইট, এটা জ্বালাইলে মনে করেন যে চোখ টোক ধরে যায়। আর এই যে এখানে লেখা, এটা আগেও দেখিয়েছি আপনাদেরকে, ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার 1। তো এই হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। আমরা এখন চলে যাব নিচতলায়। তো আমরা নিচতলায় চলে আসলাম। ডেক শ্রেণীতে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফার্নিচার উঠানো হয়েছে, কেউ হয়তো ফার্নিচার নিয়ে যাবে দেশে, এই জন্য লঞ্চে উঠিয়েছে। ওই পাশেও বেশ কিছু মালামাল দেখা যাচ্ছে, আর যাত্রী সংখ্যা মোটামুটি অল্প স্বল্প যাত্রী। ফার্নিচারগুলো সেগুন কাঠের, খুবই দামি ফার্নিচার। তো কেউ সম্ভবত ঢাকা থেকে বানিয়ে দেশে নিয়ে যাচ্ছে। আর যাত্রীদের কথা যদি বলি, দেখতে পাচ্ছেন একদম মাঝখানে অল্প কিছু যাত্রী উঠেছে এই লঞ্চে। তো সব যাত্রী পারাবত 18 আর পারাবত 12 নিয়ে নিছে। বেশ কিছু মোটরসাইকেল উঠিয়েছে লঞ্চে, আর এদিকেও প্রচুর মালামাল বহন করেছে আজকে। এই বরিশালের লঞ্চে কিন্তু তেমন মালামাল উঠায় না, কিন্তু আজকে অনেক মাল উঠেছে। এই দিকটা একদম মালে ভরপুর, ফার্নিচার এবং বিভিন্ন জিনিসপত্র, শোরুমের জিনিসও রয়েছে অনেক। আর এই হচ্ছে লঞ্চের দোকান। এই দোকানে চিপস, তারপরে যাবতীয় মালামাল, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা, পান সব কিছুই পাওয়া যায়। আর এই হচ্ছে চায়ের দোকান। অ্যাডভেঞ্চার 1-এ চায়ের দোকানেও পানি কিনতে পাওয়া যায়। এখানে দুধ চা বানানো হচ্ছে, এখানে কেক, টোস্ট, বিস্কিট, চা এগুলো পাওয়া যায়। তো ক্যান্টিন এবং দোকান এখানে থাকে ডেক শ্রেণীর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন R15। আরে বাপরে, এ তো রয়্যাল এনফিল্ড। ওয়া 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 অ্যাডভেঞ্চার 1-এ এখন রয়্যাল এনফিল্ডও পাওয়া যায়, চমৎকার। তো প্রচুর পরিমাণে বাইক ওঠানো হয়েছে লঞ্চে। এদিকে লেডিস বাইকও আছে, একদম প্যাকিং। আরে এই মানুষটা লুঙ্গি ধরে কি দেখতেছে? মেশিন দেখতেছে, মেশিন। আমরা চলে আসলাম অ্যাডভেঞ্চার 1 লঞ্চের ইঞ্জিন রুমে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাইহাটসু ব্র্যান্ডের 1800 হর্স পাওয়ারের এক বিশাল ইঞ্জিন, 6 সিলিন্ডার বিশিষ্ট। একটা সিলিন্ডারের ঢাকনা খোলা, ভিতরে দেখতে পাচ্ছেন লড়াচড়া করতেছে ইঞ্জিনের যন্ত্রাংশ। তো এইরকম 2টা ইঞ্জিন দিয়ে এই লঞ্চটা মাঝে মাঝে সার্ভিস দিচ্ছে বর্তমানে। এই হচ্ছে গিয়ার বক্স। ইঞ্জিন মোটামুটি ভালোই ঘুরতেছে, আর লঞ্চের গতিও মোটামুটি ভালোই। তবে ইঞ্জিন পরিবর্তন করে এসে দুর্দান্ত গতিতে সার্ভিস দিবে, নিজের পুরনো পরিচয়টা আবারও জানান দিবে, এরকমটা কিন্তু হয় নাই। আমরা ভেবেছিলাম যে যেহেতু রিবডির কারণে ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছিল, তো হয়তো ইঞ্জিন পরিবর্তন করে অ্যাডভেঞ্চার 1 আবারও সেই পাগলা গতিটা দেখাবে, কিন্তু সেই সুযোগটা আর হলো না এই লঞ্চের। নিয়মিত সার্ভিসেই নেই, তারপরে গতিও ওইরকম আগের মতো তুলতে পারে না, অথবা তুলতে পারলেও এখন আর সেই গতি তুলে আর কি লাভ, যদি নিয়মিত সার্ভিস দিতেই না পারে। তো আমরা আপনাদেরকে প্রথমে বাম পাশের ইঞ্জিনটা দেখিয়েছি, আর এই হচ্ছে ডান পাশের ইঞ্জিন। এটাও মোটামুটি একই স্কেলে ঘুরতেছে। আর লঞ্চের ডান পাশের ইঞ্জিনে একদম
সবগুলো সিলিন্ডারের ঢাকনাই রয়েছে, কিন্তু বাম পাশের ইঞ্জিনের একটা ঢাকনা খোলা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো ঢাকনা খোলা নাই। এই হচ্ছে ডান ইঞ্জিন আর ওই পাশে বাম পাশের ইঞ্জিন। তো এই দুই ইঞ্জিনের মাধ্যমে লঞ্চটা মাঝে মাঝে সার্ভিসে আসে। চলুন এবার আমরা একদম পেছনটা ঘুরে আসি। এই যে একটা চাপ কল, এর মাধ্যমে লঞ্চের বডিতে হালকা পাতলা পানি ঢুকলে সেগুলোকে চেপে চেপে বের করা হয়। কলের অবস্থা একদম নাস্তানাবুদ। ভিতরে ওয়াশারের সাথে কোনো লাইন নেই, শুধুমাত্র শো হিসেবে রেখে দিয়েছে, কারণ লঞ্চের ভিতরে তো পানি ঢুকেই না, এটা দিয়ে কী চাপবে। এই হচ্ছে পাম্প চুলা। এই চুলার মাধ্যমে লঞ্চের ভিতরে যে হোটেল রয়েছে সেখানে পাকশাক করা হয়। আর এখানে চলে আসলাম একদম পেছনে নিচতলায়। দেখতে পাচ্ছেন প্রপেলার থ্রাস্ট, মোটামুটি প্রপেলার থ্রাস্ট দেখা যাচ্ছে। আর অ্যাডভেঞ্চার 1 লঞ্চের বডি ডাইমেনশন অসাধারণ, খুবই চমৎকার, যার কারণে ইঞ্জিনের পাওয়ার অল্প থাকলেও বডি খুব ভালো চলে। শুরু থেকেই এই লঞ্চের বডি ডাইমেনশনের কারণে অনেকটা আগানো এই লঞ্চটা। তবে আমার ধারণা মতে যখন লঞ্চটাকে রিবডি করা হলো তখন সামনের হালে অনেক ওজন বেড়ে গিয়েছে, এরপর থেকেই লঞ্চের স্পিড কমে গিয়েছে। কিন্তু আসল কারণ এটা কিনা জানি না, তবে আমার এটা ধারণা, আমার ভুলও হতে পারে। তো পেছন সাইডের অবস্থা অত ভালো না, খুবই যাচ্ছে তাই অবস্থা। সার্ভিসে থাকলে হয়তো এই সব জায়গা খুব পরিষ্কার থাকতো। আর এই হচ্ছে হোটেল। তো হোটেলের ভিতরে ভাত, তারপরে ভর্তা, এদিকে ডাল চচ্চড়ি। হোটেলের টেবিলে অ্যাডভেঞ্চার 1 লেখা, ফাটা কাজ দিয়ে ফাটা কেষ্টু ফাটায় দিছে। এই যে ডাল চচ্চড়ি দেখতে পাচ্ছেন, লঞ্চের সবচেয়ে সুস্বাদু এবং আইকনিক খাবার এটা। এবং এই যে হোটেলের ক্যাশ কাউন্টার। তো হোটেলের সব কিছুই দেখালাম, অনেক কিছুই পাকশাক করে রাখা আছে, মুরগি, মাছ। আর এই যে এই সাইড থেকে একটা লঞ্চকে দেখতে পাচ্ছেন, অনেক দূরে এটাকে আমরা ওভারটেক করতেছি, কিন্তু এতই দূরে যে নাম তো দূরের কথা, লঞ্চটাকেই ঠিকমতো বোঝা যাচ্ছে না। তো মেঘনা নদীতে চলতেছি আমরা। এখন চলে আসলাম ডেক শ্রেণীর 2য় তলায় যাওয়ার জন্য। তো সিঁড়ি দিয়ে আমরা 2য় তলায় উঠে পড়েছি। আর 2য় তলা দেখতেছেন একদম ফাঁকা বললেই চলে, শুধু মাঝখান বরাবর অল্প কিছু যাত্রী শুয়ে পড়েছে, কিন্তু বাকি সাইডে কোনো যাত্রীই নেই। এই ঈদ সিজনে এরকম খালি লঞ্চ খুব কমই দেখা যায়। আর পেছন দিকটা তো একদমই ফাঁকা। তো বুঝতেই পারতেছেন সবাই লাক্সারিয়াস ভ্রমণ চায়, এজন্য পারাবত 18, পারাবত 12তে উঠেছে, কিন্তু অ্যাডভেঞ্চার 1-এ তেমন মানুষ ওঠে নাই। আর এই পিছনটায় এখানে অজুখানা এবং টয়লেটের হালকা পাতলা ব্যবস্থা করা আছে। তো চলুন সেটাও আমরা একটু দেখব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা বেসিন এবং অজুখানার মতো ব্যবস্থা করা আছে। তবে বাপরে বাপ, মানে অচল অবস্থায় পড়ে থাকলে একটা কিছু যত্ন না থাকলে কি হয় সেটাই দেখতেছেন আপনারা। বেসিনের অবস্থা কত জঘন্য। তো প্রপেলার থ্রাস্ট ঠিক আছে, চলে, লঞ্চটা ভালোই চলতেছে। শুধু চললেই তো হবে না, নিয়মিত সার্ভিস দিতে হবে, সব কিছু ঠিকঠাক রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সৌন্দর্য বাড়াতে হবে, তাহলেই না যাত্রীদের দৃষ্টি আকর্ষণ হবে। তো চলুন আমরা একদম 3য় তলায় চলে যাই পেছন দিক থেকে। এই হচ্ছে লঞ্চের পেছন দিক থেকে 3য় তলা। তো এখানে 4র্থ তলায় যাওয়ার মানে ছাদে যাওয়ার সিঁড়ি এখান থেকে বন্ধ, গেলে সামনের থেকে যেতে হবে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খালি, 2-1টা মানুষ, এরাও হচ্ছে লঞ্চের স্টাফ। তো পারাবত 18-তে 12-তে এই জায়গাটা সম্পূর্ণ ভরা ছিল, কিন্তু অ্যাডভেঞ্চার 1 লঞ্চে এই জায়গাটা সম্পূর্ণ খালি পড়ে রয়েছে। আর এই হচ্ছে অজুখানা। তো অজুখানার অবস্থাটাও দেখতে পাচ্ছেন, পুরাই যাচ্ছে তাই অবস্থা। তো পরিষ্কার পরিচ্ছন্নতা এই লঞ্চে এখন আর নেই, অচল পরে থাকতে থাকতে লঞ্চটা একদমই হয়ে গিয়েছে। তো ধূমপান নিষেধ বলা হয়েছে, তারপরেও কিছু ছোকরা মোকরা পোলাপান, ফাজিল পোলাপান কিন্তু লঞ্চের চিপায় চাপায় বসে পাতা পাতা বানায়, শুকনো পাতা ডলে মলে খায় আর কি। আর এটা হচ্ছে এপাশ থেকে মসজিদের গেট, কিন্তু গেটটা খুলতেছে না, অনেক টানাটানি করলাম। আর এখানে কাঠের একটা চৌকির মতো বানানো আছে, কারণ এই বরাবর নিচে ইঞ্জিন, তো ঝাক্কা গরম লাগতে পারে। এখানে লেখা আছে নামাজের স্থান এবং ওই পাশে লেখা আছে ধূমপান নিষেধ। তো এখানে ধূমপান নিষেধ হইলেও এখানে 2-4টা পোলাপান বসে আছে। তো এরা এখানে পাতা বানাইতেছে, মানে শুকনা পাতা হাতের তালুতে নিয়ে ঘষতেছে। তো এখানে ধূমপান নিষেধ, কিন্তু পাতা তো আর নিষেধ না, এজন্য এরা এখানে নামাজের স্থানের সামনে এখানে পাতা বানায় খাইতেছে এরা।
তো যদিও এগুলো কর্তৃপক্ষের দৃষ্টির আড়ালে, কর্তৃপক্ষ দেখলে আবার এদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দিবে। এদিকে দেখতে পাচ্ছেন একটা লঞ্চ আমাদেরকে ক্রস করে যাচ্ছে। তো আজকে আগেই বলছিলাম যে কপাল খারাপ, কোনো লঞ্চের উপরেই আন্দাজ করতে পারতেছি না যে এটা কোন লঞ্চ, ওটা কোন লঞ্চ। তো এটাও বুঝতেছি না যে লঞ্চটা আসলে কোন লঞ্চ। আপনারা জানলে কমেন্টে জানায় দিন। তো বন্ধুরা, আমাদের পেছন দিকে দেখা শেষ। তো এখন আমরা একটু কেবিনের অবস্থাগুলো দেখব। তো এই হচ্ছে কেবিন করিডোর এবং আমরা দ্বিতীয় তলায় আছি। তো অ্যাডভেঞ্চার এক লঞ্চে পরিশোধিত খাবার পানি, ফিল্টার এগুলো আসলে অচল। এগুলো সচল ছিল এক সময়, কিন্তু এখন আর এগুলো ভালো নাই, সব নষ্ট হয়ে গিয়েছে। আর এই দিকটায় তৃতীয় তলায় যাওয়ার সিঁড়ি। আর এই জায়গাটা হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলার মাঝ বরাবর এবং এখান থেকেই ভিআইপি জোনের গেট। তো এই ভেতরে হচ্ছে ভিআইপি জোন। তো দেখতে পাচ্ছেন ভিআইপি জোনের সোফা এবং সামনের দিকে ডাইনিং প্লেস। তো সম্পূর্ণ ভিআইপি জোন এই জায়গার থেকে, এবং এখানে প্রাইভেট এসি লাগানো। আর অন্যান্য লঞ্চের মতোই এই লঞ্চেও ভিআইপি জোনে 4টি কেবিন রয়েছে পৃথক পৃথক। আর এখানেই পাশে রয়েছে দোকান। এই যে দেখতে পাচ্ছেন দোকানের সামনেই মিনারেল ওয়াটার রাখা আছে। আর এই হচ্ছে কফির মেশিন। তো লঞ্চের কফিটা আসলে সবসময় মজা লাগে, দারুণ। আমি লঞ্চে উঠলে কফি সবসময় একটু খাই। তো আজকে কফি টফি পরে খাবো। এখন আমরা তৃতীয় তলার পেছনের অংশটা একটু দেখব, কারণ ওই অংশটা আমার আজও পর্যন্ত দেখা হয় নাই। এর কারণ হচ্ছে লঞ্চ অ্যাডভেঞ্চার এক, এটার পেছনের তৃতীয় তলার অংশটা আগে খালি ছিল, ওখানে কিছুই ছিল না। কিন্তু রিবডি করার পরে ওই জায়গাটায় কিন্তু নতুন করে অনেক কিছু বানানো হয়েছে, এবং যেই জায়গাগুলো আমি এখন পর্যন্ত যাইনি। তো এটা তৃতীয় তলা। এই দিক থেকে তৃতীয় তলার সামনের অংশে যায়। তো সামনে তো গিয়েছি, তো আমরা এখন পেছনে যাব। পেছনে সোফা এবং মসজিদ, এটাকে রিবডি করার সময় নতুন করে বানানো হয়েছে। তো এই হচ্ছে ডবল কেবিন। আর এখানে লেখা আছে D337। আর এখানে একটা সিঙ্গেল কেবিন, এটা আজকে ভাড়া হয় নাই, এটার বাতি বন্ধ আছে। তো এই জায়গা থেকে যে পেছনের অংশটা, এই অংশটা পরবর্তীতে সংযোজন করা হয়েছে। রিবডির সময় এই জায়গাটাতে নতুন করে সোফা জোন, তারপরে মসজিদ, তারপরে সেমি ভিআইপি কেবিন এগুলো বসানো হয়েছে, যেটা রিবডি করার আগে একদমই ছিল না, জায়গাটা সম্পূর্ণ খালি ছিল। আরে বাপরে, করিডোরটাও কেমন যেন অন্ধকার অন্ধকার, ভুতুরে একটা পরিবেশ। অচল পড়ে থাকলে যা হয় আর কি, বারবার বলতেছি কথাটা। তো এইদিকে সেমি ভিআইপি কেবিন। তো এতটাই অন্ধকারাচ্ছন্ন, কেমন যেন ভূতের বাড়ি মনে হইতেছে। সেমি ভিআইপি 1 এই কেবিনটা। তো এই সাইডে বেসিন একটা দেখা যাচ্ছে এবং করিডোর। তো ওদিকে পরে যাব। এই জায়গাটা একটা কেবিনের মতো অন্ধকার। দাঁড়ান, ফ্ল্যাশ জ্বালাই। তো ফ্ল্যাশ জ্বালিয়ে যা দেখতে পেলাম, এখানে হয়তো একটা কেবিনের মতো কিছু একটা করা হয়েছিল। তো এখন বর্তমানে এই জায়গাটা একদম ভাঙচুর অবস্থায় পড়ে আছে, একটা জগ পড়ে আছে। তো এই হচ্ছে আরেকটা করিডোর। ও আচ্ছা, এখানে ছোট্ট একটা জায়গা নিয়ে কয়েকটা কেবিন করা হয়েছে এবং একটা টয়লেট আছে। তো মানে জায়গাগুলো কেমন যেন পেঁচানো গোছানো। সাধারণত নতুন যারা লঞ্চে জার্নিং করবে তারা এইসব জায়গা চিনবেও না ঠিকমতো। তো চলুন এখান থেকে ভাগি, ভূত পেতনি ধরতে পারে। আর এই হচ্ছে সোফা জোন। তো সোফা জোনও সম্পূর্ণ খালি দেখা যাচ্ছে, কোনো মানুষ সোফা জোনে দেখতে পাচ্ছি না। একটা হেলমেট পরে আছে, এটা হয়তো কেউ একজন নিয়েছে এই সোফাটা, কিন্তু সে এখনও আসে নাই। এখানে অল্প কয়টা সোফা, 10-15টা সোফা এখানে আছে। তো অন্যান্য লঞ্চে যেরকম সোফা জোন থাকে, এটা এরকম না। আর এখানে হচ্ছে মসজিদ, একদম অন্ধকার, নামাজের স্থান মসজিদ লেখা। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মসজিদে এসি লাগানো। মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে, ওই পাশ থেকে ডেক শ্রেণীর যাত্রীরা এসে মসজিদে থাকবে এবং নামাজ পড়বে, এবং এই পাশ থেকে কেবিন যাত্রীরা নামাজ পড়বে। তো দুইজন যাত্রী এসে মসজিদে ঘুমিয়ে পড়েছে। তো এই সাইডটা ঘুরিয়ে দেখালাম। তো যেটা বলেছি যে এইখান থেকে পেছনের যে অংশটা, এই অংশটা সম্পূর্ণ পরবর্তীতে তৈরি করা হয়েছে। লঞ্চকে যখন রিবডি করা হয়েছে তখন এই সাইডে এই কেবিন, সোফা জোন এবং মসজিদ বসানো হয়েছে। তো ঠিক আছে,
অ্যাডভেঞ্চার ওয়ানে যেই সব জায়গা আগে দেখিনি সেগুলো দেখে নিলাম। যে এই পাশে আরও একটা সেমি ভিআইপি কেবিন আছে, এটা হচ্ছে সেমি ভিআইপি কেবিন 4। তো এই জায়গাটায় ছোট্ট একটু চিপার মতো বানিয়ে মোট 4টা সেমি ভিআইপি কেবিন বসানো হয়েছে, সেমি ভিআইপি 1, 2, 3, 4 এরকম। তো চলুন আমরা সামনের দিকে যাই, অনেক দেখলাম। তো এই জায়গাটা হচ্ছে কেবিনে খাবার সার্ভ করার স্থান, এখান থেকে ভাত এবং বিভিন্ন খাবার দাবার এখান থেকে সার্ভ করা হয়। আর এই হচ্ছে কেবিন করিডোর। তো আমরা এখন সোজা সামনের দিকে চলে যাব, অনেকক্ষণ ভূতের এরিয়ায় ছিলাম। এই হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়ানের টয়লেট বেসিন। তো কেবিনের আশেপাশে যেগুলো আছে সেগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। তো অ্যাডভেঞ্চার 1 লঞ্চ আলহামদুলিল্লাহ ভালো গতির সাথেই চলতেছে। তো এখন আমরা সোজা 4 তলায় চলে যাওয়ার চিন্তাভাবনা করতেছি। তো চলুন এই করিডোর ধরে ঠিক 3য় তলার সামনের এই জায়গা থেকে হচ্ছে 4 তলায় যাওয়ার সিঁড়ি। এই হচ্ছে 3য় তলার সামনের স্থান, এই কেবিন করিডোর। এবং এখান থেকে যে ছোট্ট গলি আছে, এই গলির থেকে ঢুকেই ডান দিক থেকে 4 তলায় উঠে যাওয়ার সিঁড়ি, এবং এটা খুবই সরু একটা সিঁড়ি। তো আমরা 4 তলায় চলে আসলাম। এই দিকটাতে হচ্ছে ছাদ, আর ছাদের এখানে গ্রিল দিয়ে আটকানো আছে, সবসময় গেট খোলা থাকে না। ধরু ছাদে আসলাম, কফি নিয়ে আসলাম না, এটা হইলো? ভাই একটা কফি দিয়েন তো। বরিশালের এক লঞ্চে কফির দাম এক রকম। তো অ্যাডভেঞ্চার 1 লঞ্চে কফির দাম 40 টাকা, আবার অনেক লঞ্চে আছে 30 টাকা, অনেক লঞ্চে 40, অনেক লঞ্চে 50, অনেক লঞ্চে 60 টাকাও আছে। সুন্দরবন 16তে কফির দাম 60 টাকা। তো এই হচ্ছে কেবিন, 3য় তলার কেবিনের মাঝখানে এই দোকানটা। তো এখানে সব রকমের, সরি আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন, এটা 2য় তলা। তো 2য় তলার ঠিক মাঝ বরাবর এই দোকানটা। এখানে বিস্কিট, কফি, পানি, মানে সব রকমের কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমরা কফি নিয়ে নিলাম, কফিতে অ্যাডভেঞ্চার লেখা আছে। তো এখন আমরা ছাদে গিয়ে কফিতে টান মারব। প্রথমে 3য় তলার সিঁড়ি, তারপরে ছাদের সিঁড়ি দিয়ে সোজা ছাদে গিয়ে টান। এরকম মনোরম পরিবেশে নদীর হাওয়া খেতে খেতে কফি খাওয়ার মজাই আলাদা। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিপরীত দিক থেকে একটা লঞ্চ আসলো। এটা কর্ণফুলী সিরিজের কোনো একটা লঞ্চ হবে, এবং এটা কর্ণফুলী 13, কারণ পেছন দিক থেকে একটা লাল দাগ দেখতে পাচ্ছেন, আর এটাই হচ্ছে কর্ণফুলী 13-র চিহ্ন। তো লাল একটা দাগ 3 তলা থেকে একদম নিচতলা পর্যন্ত। তো কর্ণফুলী 13 কোথার থেকে? চরফ্যাশন থেকে, মানে ঢাকা বেতুয়া চরফ্যাশন। তো চরফ্যাশন থেকে ছেড়ে এসেছে, এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আর কফি খেলে মানুষের শরীর সতেজ হয়, কিন্তু আমার কেমন যেন টায়ার্ড লাগতেছে। অন্ধকারও অনেক, কিছুই দেখা যাচ্ছে না, মেঘলা আকাশ। তো যাই, কিছুক্ষণ গিয়ে শুয়ে থাকি। তো বন্ধুরা, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং অ্যাক্সিডেন্টের সম্ভাবনা টের পেয়ে ঝটপট উঠে আসলাম। বৃষ্টি অনেক জোরে শুরু হয়ে গেছে, বৃষ্টি বলি বাতাস শুরু হয়ে গেছে না, ও মনে হয় সাইড কাটাইতে গিয়ে বাই চান্স কোথাও একটা বাজাই যায়। সবাই তো নদীর মাঝখানে ছিল, যে একদম সাইডে নিয়ে আসছে টাইম না, সবাই ওই মোমেন্টে মনে হয় আটকাই গেছে কোনো একটা জায়গায়। এত ওরা কেমনি ঘুরতেছে, এত পড়বে, ঠিক আছে, টাইম লাগবে না, ওটা না, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছি বলা যায়। দেখতে পাচ্ছেন পারাবত 12 এখানে রয়েছে, সে কালীগঞ্জ চ্যানেল ঘুরতেছে। আর এই দিকে এটা হচ্ছে পারাবত 18। পারাবত 18 সম্পূর্ণ ঘুরে গিয়েছিল এবং কালীগঞ্জ চ্যানেল ধরতে পারেনি, সে অনেকটা ওদিকে ভেসে গিয়েছে। তো তাকে কন্ট্রোল করে আনতেও অনেক কষ্ট হচ্ছে ড্রাইভারদের। দেখতে পাচ্ছেন অনেকটা ওদিকে চলে গিয়েছে, আর পারাবত 12 এখন এখান থেকে ঘুরতেছে। তো বন্ধুরা, ঘটনা যেটা ঘটেছে সেটা বলি। পারাবত 18 কীভাবে যেন ইদানিং ভালোই ফর্মে চলে আসতেছে। তো পারাবত 18 অ্যাডভেঞ্চার 1-এর কাছাকাছি চলে আসে, এবং তখনই কালীগঞ্জ চ্যানেল ধরে লঞ্চ আগানো শুরু করে, মানে এই জায়গায় ঘোরা শুরু করে লঞ্চ। ঠিক ওই সময় প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি শুরু হয়, যার কারণে অ্যাডভেঞ্চার 1 নিজেকে কিছুটা সামাল দিতে পারলেও পারাবত 18 কোনোভাবেই নিজেকে সামলে নিতে পারে নাই। তো অ্যাডভেঞ্চার 1-এর মাঝামাঝি
প্রচণ্ডভাবে আঘাত হানার একটা সম্ভাবনা ছিল পারাবাত 18-র, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তো পারাবাত 18 অনেক শক্তিশালীভাবে ব্যাক গিয়ার দিতে সক্ষম হয়েছে, যার কারণে কিন্তু তেমন সংঘর্ষ হয়নি। তো তো এখনও বাম দিক থেকে প্রচণ্ড বাতাস আসতেছে, যার কারণে আমরা ডান পাশে এসে বসে রয়েছি লঞ্চের। বাম দিক থেকে আঘাত হানতেছে বাতাস, আর বৃষ্টি তো হচ্ছেই প্রচণ্ডভাবে। এই যে দেখতে পাচ্ছেন বাতাসে কিন্তু একদম পর্দাগুলো ছিঁড়ে বিড়ে উড়িয়ে নেওয়ার অবস্থা। যে যেভাবে পারতেছে একটু বেঁধে রাখতেছে, অন্যথায় বৃষ্টি ঢুকে যাচ্ছে। প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি আসলে আচমকা হানা দেয়, যার কারণেই লঞ্চের ড্রাইভাররা দিক বিদিক হারিয়ে ফেলে। তো বিশেষ করে পারাবাত 18 তো একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো সংঘর্ষ ছাড়াই আমরা নিরাপদভাবে কালীগঞ্জ চ্যানেলে ঢুকতে পেরেছি। আর পারাবাত 18 অনেকটা পিছিয়ে গিয়েছে, তো সম্ভবত ঘুরে আস্তে আস্তে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বাতাসের প্রকোপ, প্রচণ্ড বাতাস এখনও হচ্ছে, আর বৃষ্টি তো আছেই। এই দিক থেকে আমাদের সামনে আছে সুন্দরবন 12। হয়তো আস্তে আস্তে করে সুন্দরবন 12কে আমরা ওভারটেক করে ফেলবো। আর অ্যাডভেঞ্চার 1 তার গতি এখনও অসাধারণ, মাশাআল্লাহ, ভালো গতিতেই চলতেছে লঞ্চটা। তো আমরা ভিডিও আর দীর্ঘ করতে পারতেছি না, আমাদের ভিডিওর রেঞ্জ একদম 40 মিনিট ওভার হয়ে গিয়েছে। তো বরিশাল ঘাট পর্যন্ত ভিডিও চালিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ভিডিও হয়ে যাবে 1.5 ঘন্টার উপরে। তো এই জন্য আমরা একটু 2 ভাগে বিভক্ত করতেছি ভিডিওটাকে। তো ভিডিওর পার্ট 2 অবশ্যই চলে আসবে 2-1 দিনের ভিতরেই। তো দেখার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। আর ভিডিওর পার্ট 1 এখানেই শেষ করতেছি। আর বৃষ্টির যে অবস্থা, ভয়াবহ পরিস্থিতি, তো বরিশাল যাওয়া পর্যন্ত কি ঘটে সব কিছুই থাকবে ভিডিওর পার্ট 2-তে। তো আমরা আমাদের দায়িত্ব পালন করলাম, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলবেন, মোটেও কিপটামি করবেন না। এবং আপনাদের ভ্রমণপ্রিয়, লঞ্চপ্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টি পড়তেছে। তো ভিডিওর পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।